আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালো থাকাটাই সবসময় কামনা করি। তো আজকে আমি মোহাম্মদ ইমাম হোসেন, সিনিয়র শিক্ষক, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে বাংলা বিষয়ের একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে ক্লাস শুরু করার আগে আমি তোমাদের ছোট্ট দুই একটি প্রশ্ন করতে চাই। আমরা সবাই জানি আমরা বাংলাদেশের অধিবাসী এবং আমরা স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে, মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভ করি। তো আমাদের এই দেশটির পরিচয় কি? আমি যদি তোমাদের প্রশ্ন করি যে আমাদের বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত, তোমরা কি বলতে পারবে? হ্যাঁ, তোমরা ঠিক বলেছ, বাংলাদেশ এশিয়া মহাদেশে অবস্থিত একটি দেশ। এরপর আমি তোমাদের আরও একটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে আমাদের দেশ স্বাধীনতা লাভ করে কত সালে? খুবই সহজ প্রশ্ন, তোমরা সবাই জানো আমাদের দেশ 1971 সালে 16ই ডিসেম্বর স্বাধীনতা লাভ করে। সর্বশেষ তোমাদের আরেকটি প্রশ্ন আমি করব, সেটি হচ্ছে অনেক বেশি নদী থাকায়, তোমরা জানো আমাদের দেশে অনেক নদী আছে, এই অনেক বেশি নদী থাকায় আমাদের দেশকে কি নামে ডাকা হয়? কি নামে পরিচিত আমাদের দেশটি? তোমরা ঠিক বলেছ, নদীমাতৃক দেশ। আমাদের দেশ নদীমাতৃক দেশ। তো প্রিয় বন্ধুরা, আমরা আমাদের দেশকে ভালোবাসি। চলো আমাদের এই দেশের আরও কিছু ছবি, এই দেশের আরও কিছু দৃশ্য আমরা একটু ছবিতে দেখি। তোমরা দেখতে পাচ্ছ খোলা মাঠ, ফসল ভরা মাঠ, এখানে একটা নদী, সাথে ফসলও আছে। আরেকটি নদী, নদীতে নৌকা চলছে, মানুষজন মাছ ধরছে এবং নদীতে অনেক বেশি পানি। আরেকটি ছবিতে দেখো সারি সারি করে নৌকা বাঁধা আছে। এখানেও অনেকগুলো নৌকা সারি করে আছে, মানুষজন ওঠানামা করছে। তো এই যে ছবিগুলো আমরা দেখলাম, এই ছবিগুলোতে আমাদের দেশের মাঠ, আমাদের দেশের নদী, আমাদের দেশের নদীতে যে নৌকা আছে, এই দৃশ্যগুলো আমরা দেখলাম। এই দৃশ্যগুলো নিয়েই তোমাদের পাঠ্য বইয়ে একটি কবিতা আছে। তোমরা ধরতে পেরেছ, স্বদেশ কবিতা। প্রিয় বন্ধুরা, আজকে আমরা পড়ব স্বদেশ কবিতা, কবি আহসান হাবিব রচিত। আজকে কবিতা থেকে আমরা পড়ব এই যে নদী এখান থেকে আছে নানান বেশ, এই পর্যন্ত কবিতার এই অংশটুকু আজকে আমরা পড়ব। তো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই বই খাতা কলম নিয়ে নিশ্চয়ই প্রস্তুতি গ্রহণ করে আছো। আজকের পাঠ থেকে আমরা কি কি শিখব? আজকের পাঠ থেকে আমরা শিখব ছন্দ সুর অনুযায়ী কবিতাটি আবৃত্তি করতে পারবো, কবিতার চরণ ব্যাখ্যা করতে পারবো, আজকে যে পাঠ্য অংশ, এই পাঠ্য অংশের মূল ভাব আমরা বলতে পারবো এবং পাঠ সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর আমরা লিখতে পারবো। তো তোমরা সবাই বই খুলে ফেলো। স্বদেশ কবিতাটি এটাই আছে 50 নং পৃষ্ঠায়। বইয়ের 50 নং পৃষ্ঠায় তোমরা দেখো স্বদেশ কবিতাটি আছে। এখন আমি তোমাদেরকে কবিতাটি পড়ে শোনাবো, তোমরা সবাই মনোযোগ দিয়ে আমার পড়াটি শুনবে। সাথে সাথে আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে তোমরা বইয়ের লেখার সাথে আমার কথার সাথে মিল করবে। অর্থাৎ বইয়ের যে লেখা আছে সেই লেখার আঙুলের নিচে নিচে ধরে ধরে আমার পড়ার সাথে সেটা মেলাবে। স্বদেশ, আহসান হাবিব। এই যে নদী, নদীর জোয়ার, নৌকা সাড়ে সাড়ে, একলা বসে আপন মনে বসে নদীর ধারে, এই ছবিটি চেনা। মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি। এক পাশে তার জারুল গাছে দুটি হলুদ পাখি। এমনি পাওয়া এই ছবিটি করিতে নয় কেনা। মাঠের পরে মাঠ চলেছে, নেই যেন এর শেষ, নানা কাজের মানুষগুলো আছে নানান বেশ। আজকে আমরা এই নানান বেশ পর্যন্ত আলোচনা করব। কবিতাটি সম্পর্কে আমরা আরও তথ্য জানব। তো আমরা জানি কবিতাটি লিখেছেন আমাদের একজন বিখ্যাত কবি আহসান হাবিব। চলো এবার আহসান হাবিব সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নিই। কবি আহসান হাবিব 2রা ফেব্রুয়ারি 1917 সালে
পিরোজপুর জেলার শঙ্করপাশা গ্রামে জন্মগ্রহণ করেন। শিশু কিশোরদের জন্য তিনি প্রচুর ছড়া ও কবিতা লিখেছেন। তাঁর কবিতার ছন্দ ও শব্দ সহজেই মন কাড়ে। আহসান হাবীব যেই ছন্দে এবং যে একটা তালে কবিতা রচনা করেন সেটা সবার খুব ভালো লাগে, শুনতে ভালো লাগে, এজন্য বলছে মন কাড়ে। তিনি ছিলেন পেশায় সাংবাদিক। তিনি দীর্ঘদিন নানা পত্রিকার সাহিত্যের পাতার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। প্রতিদিন যে পত্রিকা খবরের কাগজ বের হয়, খবরের কাগজগুলোতে তোমার সাহিত্যের পাতা বা সাহিত্য অংশের একটা অংশ থাকে, সাহিত্য নিয়ে লেখালেখি হয়, সেই সাহিত্য অংশের সম্পাদক ছিলেন এই আহসান হাবীব। বৃষ্টি পড়ে টাপুর টুপুর ও ছুটির দিন দুপুরে তাঁর শিশুতোষ কাব্যগ্রন্থ। 10ই জুলাই 1985 সালে তিনি মৃত্যুবরণ করেন। তাহলে 1985 সালে তিনি মৃত্যুবরণ করেন আর জন্মগ্রহণ করেছিলেন 1917 সালে। এবার আজকের পাঠ ভালোভাবে বোঝার সুবিধার্থে চলো আজকের পাঠ থেকে আমরা কিছু শব্দের অর্থ জেনে নিই। এই শব্দের অর্থগুলো জানলে আমাদের পাঠ বুঝতে সুবিধা হবে। আমাদের আজকে একটু আগে আমরা যে কবিতা পড়লাম সেখানে শব্দ আছে জোয়ার। বলো তো জোয়ার অর্থ কি? জোয়ার আমরা সবাই চিনি, নদীতে জোয়ার ভাটা হয়, সেই জোয়ার। এই জোয়ার অর্থ কি? জোয়ার আসলে কি হয়? নদীর পানি ফুলে যায়, এটাকে বলে স্ফীত হওয়া। তো জোয়ার অর্থ হচ্ছে নদীর পানি স্ফীত হওয়া, নদীর পানি বেড়ে যাওয়া। সাড়ে সারি, সাড়ে সাড়ে অর্থ কি বন্ধুরা? সারি সারি, ঠিক বলেছ তোমরা। সারি সারি অর্থ হচ্ছে সারি সারি বা লাইন করে, লাইন ধরে। যে কোনো মানুষ যদি ধরো লাইন করে দাঁড়িয়েছে তার মানে সারে সারে বা সারি সারিতে দাঁড়িয়েছে। যে কোনো কিছু তুমি লাইনে লাইনে দাঁড় করালে এটা হচ্ছে সারে সারে বা সারি সারি। এবার একটি শব্দ আছে আমাদের আজকের কবিতায়, কড়িতে নয় কেনা। এই যে কড়ি শব্দটা, কড়িতে অর্থ হচ্ছে এক ধরনের ছোট্ট সাদা ঝিনুক, সামুদ্রিক ঝিনুক কড়ি। কিন্তু একসময় এই কড়িটা মুদ্রা হিসেবে ব্যবহার হয়েছিল, সেটা আমি আর একটু পরে তোমাদের আরও বিস্তারিতভাবে বলবো। তো কড়ি শব্দটা টাকা বা মুদ্রা হিসেবেও ব্যবহার করা হয়। সবশেষে আছে বেশ, নানা রকমের পোশাক, নানা রকম বেশ পড়েছে, বেশভূষা কেমন। এই বেশ বলতে বোঝাচ্ছে যে নানা ধরনের পোশাক পরেছে। আমরা যেমন এক একজন এক এক রকমের পোশাক পরি, এটা হচ্ছে সেই রকমের পোশাক, নানা রকমের পোশাক। তাহলে এবার চলো আমরা আজকের কবিতাটির চরণগুলো বুঝে নেই, যে কবি আজকের কবিতায় আমাদের দেশ সম্পর্কে, এই যে আমাদের সুন্দর দেশ, এই সুন্দর দেশ সম্পর্কে কি বলেছেন। প্রথমেই আছে এই যে নদী, নদীর জোয়ার, আমরা প্রথমেই পড়েছিলাম। এই যে আমাদের দেশ নদীমাতৃক দেশ, তোমরা জানো আমাদের দেশে অসংখ্য নদী জালের মতো ছড়িয়ে আছে, যেখানে আমরা যাই নদী আছে। এই নদী থাকার কারণে আমাদের দেশ উর্বর, আমাদের দেশে এত সবুজ শ্যামল আমাদের দেশ। তো এই যে নদী আছে আর নদীতে আছে জোয়ার, ওই যে পানি ফুলে ওঠা বা পানি স্ফীত হওয়া, অর্থাৎ তোমার চাঁদের সাথে মিল কারণে, চাঁদের আহ্নিক গতি, বার্ষিক গতি, তোমরা যে অনেক সমাজ বইয়ে বা বিজ্ঞান বইয়ে হয়তো পড়েছো। এই সমস্ত বৈজ্ঞানিক নানা রকম কারণে নদীতে জোয়ার আসে, আবার ভাটাও হয়। তো যখন নদীতে জোয়ার আসে সেই কথাটা এখানে কবি বলছেন, এই যে নদী, নদীর জোয়ার, নৌকা সাড়ে সাড়ে। নদীতে আর কি আছে? নদীতে কি থাকে? নৌকা থাকে। নদীতে আমরা যারা নদী দেখেছি, আমরা প্রায় সবাই নদী দেখেছি, আমরা নদীতে দেখেছি অনেক নৌকা। কোনো নৌকা ধরো এপার ওপার যাচ্ছে, কোনো নৌকা মালামাল বহন করছে, আবার কোনো কোনো নৌকা ঘাটে সারি সারি করে বেঁধে রাখা হয়েছে। তো এখানে বলা হচ্ছে যে সারি সাড়ে, সাড়ে সাড়ে অর্থাৎ সারি সারি করে নৌকা বেঁধে রাখা হয়েছে। একলা বসে আপদ মনে বসে নদীর ধারে, এই ছবিটি চেনা। একটা ছেলে তোমাদের মতো বয়সী কিংবা একটু বড় কিশোর ছেলে, সে এই যে নদী আছে আমাদের, এই নদীর দৃশ্য সে দেখে, নদীকে সে দেখে, নদীতে যে জোয়ার আসে জোয়ারকে সে দেখে, নদী তীরে যে সারি সারি নৌকা বাঁধা, এই নৌকা বাঁধা দৃশ্যগুলো সে দেখে। আর এগুলো নদীর তীরে যে গাছ আছে, গাছের নিচে বসে সে খুব সুন্দর করে এই নদী সম্পর্কে, এই নৌকাগুলো কোথা থেকে আসে, মানুষগুলো কিভাবে কাজ করে, এই সমস্ত কিছু দেখে আর ভাবতে থাকে।
এই ছবিটি চেনা, এই ছেলেটির কাছে এই ছবিটি চেনা, অর্থাৎ আমাদের সব মানুষের কাছে ছবিগুলো চেনা। আমরা যারা নদী দেখেছি, নদী তীরে মানুষ নৌকা বাঁধা, নদীর পানি জোয়ার ভাটা, জেলেরা মাছ ধরছে, এই দৃশ্যগুলো আমাদের চেনা। এরপরে কি বলছে দেখো, মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি। কোন ছবিটি মনের মধ্যে আমরা যখন খুশি আঁকবো? এক পাশে তার জারুল গাছে দুটি হলুদ পাখি। আচ্ছা, মনের মধ্যে কি ছবি আঁকা যায়? আমরা তো জানি রং তুলি দিয়ে ক্যানভাসে বা কাগজে কাপড়ে ছবি আঁকে, তাহলে মনের মধ্যে ছবি আঁকে কিভাবে? মনের মধ্যেও ছবি আঁকা যায়। এই যে আমরা কল্পনা করি, ভাবতে থাকি কোনো কিছু, এটাই হচ্ছে আঁকা। যে কোনো একটা দৃশ্য, সেটা হতে পারে নদী, মাঠ ভরা ফসল, সেটা হতে পারে পাহাড় পর্বত, অথবা যে কোনো কিছু, তোমার পরিচিত মানুষ, আত্মীয় স্বজন, এই যে মানুষগুলোর কথা আমরা ভাবি, কিংবা মানুষের সুখ দুঃখের কথাও তো আমরা অনেক সময় ভাবি। এই যে আমরা ভাবি, মনে মনে চিন্তা করি, এটাই হচ্ছে আঁকা। এটাই হচ্ছে সুন্দর রং তুলি দিয়ে, হয়তো রং তুলির সরাসরি ব্যবহার হয় না, আমরা মনের রঙে আঁকি। আর এটা কখন আঁকি? যখন খুশি। যখন খুশি আমরা কিভাবে আঁকতে পারি? কারণ আমরা মানুষরা স্বাধীন, আমরা যখন যে কোনো কিছু ভাবতে পারি, কল্পনা করতে পারি। এই যে যখন খুশি আমি যে কোনো কিছু নিয়ে ভাবলাম, কল্পনা করলাম, চিন্তা করলাম, এটাই হচ্ছে আঁকা। তো আমরা যারা এই প্রকৃতিকে ভালোবাসি, নদী দেখেছি, নৌকা দেখেছি, তারপরে জোয়ার ভাটা দেখেছি, ফসলের মাঠ দেখেছি, আমাদের এই ছবিগুলো মনের মধ্যে আঁকতে সুবিধা হয়। কিভাবে? কারণ আমরা যখন খুশি আমাদের সেই দেখা ছবিগুলো আমরা ভাবতে পারি, মনের মধ্যে স্মরণ করতে পারি। এটাই হচ্ছে আঁকা। আর এটা যখন খুশি আমরা পারি। এখানে বলছে মনের মধ্যে যখন খুশি সে আঁকতে পারে একটি ছবি, সেটা হচ্ছে এক পাশে তার জারুল গাছে দুটি হলুদ পাখি। তোমরা দেখো, খুব সুন্দর বেগুনি রঙের ফুল, জারুল গাছ, গাছে যে ফুল হয় সেটা জারুল ফুল। এই জারুল গাছে দুটি সুন্দর হলুদ পাখি কিচিরমিচির করে ডাকছে, ওড়াউড়ি করছে, এই ডাল থেকে ও ডালে যাচ্ছে। এইরকম একটা সুন্দর ছবি। ধরো একটা সুন্দর নদী বয়ে যাচ্ছে, তার নদীতে কুলকুল ধ্বনিতে পানি বয়ে যাচ্ছে। নদীর তীরে আছে তোমার একটা জারুল গাছ, যে জারুল গাছে দুটি হলুদ পাখি এসে মনের সুখে গান গাচ্ছে, তারা কিচিরমিচির করছে। এরকম একটা দৃশ্য, এত সুন্দর একটি দৃশ্য আমরা যদি সরাসরি দেখতে পেতাম তাহলে কতই না ভালো লাগতো। এরকম সুন্দর একটি দৃশ্য এই ছেলেটি যখন খুশি মনের মধ্যে আঁকতে পারে। এরপর দেখো কি আছে, এমনি পাওয়া এই ছবিটি করিতে নয় কেনা। এই যে এত সুন্দর ছবি, আমাদের দেশটা এত সুন্দর, এই যে নদী, তারপরে জারুল গাছে হলুদ পাখি, এই সুন্দর দৃশ্য, এগুলো টাকা পয়সা দিয়ে কেনা যায় না। কড়ি মানে হচ্ছে এক ধরনের সাদা ঝিনুক, তবে এটা টাকার হিসেবেও ব্যবহার হয়েছে। অর্থাৎ এখন কড়ির কোনো মূল্য তোমার টাকা পয়সা হিসেবে ব্যবহৃত হয় না, কিন্তু একসময় আমাদের দেশে মধ্যযুগে কিংবা প্রাচীন যুগে এই কড়ি টাকার মতো করে বিনিময় ছিল। এখন যেমন আমরা টাকা দিয়ে জিনিসপত্র কিনতে পারি, তখন কড়ি দিয়ে মানুষ হাট থেকে নানা রকম জিনিসপত্র কিনত। তো বিশেষ করে ধরো আমাদের দেশে মুঘল আমলে কিংবা সুলতানি আমলেও এই কড়ির প্রচলন ছিল মধ্যযুগে। যখন আমাদের দেশে কৃষকরা এই কড়ি দিয়ে রাজার খাজনাও মেটাতো, আবার হাট থেকে তারা নানা রকম জিনিসপত্র কিনতো, কড়ির মাধ্যমে বেচতো। তার মানে কড়ির একটা টাকার মূল্যমান ছিল। আমরা যেমন এখন টাকা বা পয়সা আমরা ব্যবহার করি কোনো কিছু কিনতে, কড়িটি ব্যবহার করা হতো। আর সাধারণ অর্থে কড়ি হচ্ছে এক ধরনের সাদা ঝিনুক, ছোট্ট ঝিনুক। এটি বিশেষ করে সমুদ্রে পাওয়া যায়, এবং কড়ি কিন্তু অনেক রকমের হয়, অনেক রকমের কড়ি। তোমরা যদি কখনো কক্সবাজার যাও কিংবা সেন্ট মার্টিন যাও, সেখানে তোমরা দেখতে পাবে এরকম অনেক কড়ি তোমরা দেখতে পাবে। তো কবি বলছে কি, আমাদের এই সুন্দর ছবিটি এটি টাকা দিয়ে কেনার মতো না, কারণ এটি হচ্ছে অমূল্য জিনিস। একটি দেশে, আমাদের দেশে সৌন্দর্যের কোনো মূল্য হয়? এটা হচ্ছে ভালোবাসার জিনিস, এটা হচ্ছে অনুভূতির জিনিস, উপলব্ধির জিনিস। আমরা যেমন আমাদেরকে দেশটাকে ভালোবাসি, কোনো অর্থের বিনিময়ে না, কোনো টাকার বিনিময়ে না, অর্থাৎ এই ভালোবাসা কেনা যায় না। কবিও বলছেন এই যে সুন্দর ছবি আমাদের দেশের প্রতি ভালোবাসা থাকলে তখন দেশকে আসলে ভালো লাগে। তো এই সুন্দর ছবি কোনো কড়ি বা টাকা পয়সা দিয়ে কেনা যায় না, কিনতে পারবে না কেউ। এরপর দেখো,
মাঠের পরে মাঠ চলেছে নেই যেন এর শেষ, নানা কাজের মানুষগুলো আছে নানান বেশ। মাঠের পরে মাঠ চলেছে, এই কথাটি বুঝতে হবে। আমরা যদি কেউ কখনো খোলা মাঠে যাও, দেখবা যে বিশাল মাঠ, একটি বিলের পর মনে হয় যেন আরেকটি বিল, আরেকটি মাঠের পর আরেকটি মাঠ, অর্থাৎ যতটুকু চোখ যায় শুধু মাঠ আর মাঠ। এই যে খোলা বিশাল বিস্তৃত মাঠ, এই বিশাল বিস্তৃত মাঠকে বোঝানোর জন্য কবি বলছেন মাঠের পরে মাঠ চলেছে। অর্থাৎ একটা মাঠের পর আরেকটা মাঠ, যত দূর চোখ যায় একদম দিকের শেষ পর্যন্ত মনে হয় যেন মাঠের শেষ নেই। এই যে মাঠের শেষ নেই, এটা বোঝানোর জন্যই কবি বলছেন মাঠের পরে মাঠ চলেছে, নেই যেন এর শেষ। আর কি, নানা কাজের মানুষগুলো আছে নানান বেশ। তারা নানা রকম পোশাক পরে, নানা রকম, তোমরা জানো আমাদের দেশের মানুষরা মাঠে ঘাটে নানা রকম কাজ করে। আবার কেউ তোমার বাহিরে মাঠ ছাড়াও রাস্তাঘাটে হাটে বাজারে অফিস আদালতে কাজ করে। এরকম মানুষগুলো তারা নানা রকম কাজে ব্যস্ত। একটি ছেলে সে বসে বসে এই সুন্দর দৃশ্যগুলো দেখছে, মাঠের মানুষজনের কাজ করার ছবিগুলো সে দেখছে, মানুষজন কিভাবে কাজ করছে সেটা দেখছে। আবার এক এক শ্রেণীর মানুষ এক এক রকমের পোশাক পরেছে, যেটাকে সে বলছে নানান বেশ, মানে অর্থাৎ নানা রকম পোশাকে তারা নানা রকম কাজ করছে, এটাই হচ্ছে নানান বেশ। এই যে ছবিগুলো, সে নদীর জোয়ার, তারপরে নদীর পানি, তারপরে ধরো নৌকা সারি সারি, তারপরে নদী তীরে জারুল গাছ, পাখিরা ডাকছে, আবার মাঠ ভরা সুন্দর ফসল, তোমার সোনালি ফসলে মাঠ ভরে আছে, যত দূর চোখ যায় শুধু মাঠ আর মাঠ। আবার মানুষজন নানা রকম কাজে ব্যস্ত, নানা রকম কাজ করছে, আর এই মানুষগুলো এক এক রকম কাজের মানুষ এক এক রকম পোশাক পরেছে। কেউ কালো, কেউ সাদা, কেউ লাল, হ্যাঁ, কেউ লুঙ্গি পরেছে, কেউ শার্ট গায়ে দিয়েছে, কেউ গেঞ্জি পরেছে, কিংবা কেউ মাথায় টুপি পরেছে। এইভাবে এক এক রকমের বেশভূষা, এক এক রকমের পোশাক আশাক, এটা কি বলছে এখানে, আছে নানান বেশ, তারা নানা রকম পোশাক পরেছে। তো বন্ধুরা, আজকের এই যে ক্লাস, আজকের যতটুকু আমরা পড়লাম আছে নানান বেশ পর্যন্ত, এখান থেকে আমরা আজকে কি কি শিখলাম? আমরা আজকে শিখলাম যে গ্রাম বাংলার কোন ছবিটি আমাদের চেনা। আমি যদি তোমাদেরকে বলি যে গ্রাম বাংলার কোন ছবিটি আমাদের চেনা, বলো তো? ঠিক বলেছ, এই যে নদী, নদীর জোয়ার এবং নদীতে সারি সারি নৌকা বাঁধা, এই ছবিগুলো আমাদের চেনা, কারণ আমরা সবাই এই নদীমাতৃক দেশের অধিবাসী। আমাদের দেশে অসংখ্য নদী আছে, আমরা সবাই এগুলো দেখি, তাই ছবিটি আমাদের চেনা। এবার 2 নম্বরে দেখো, কোন ছবিটি টাকা দিয়ে কেনা যায় না? কোন ছবিটি টাকা দিয়ে কেনা যায় না? ওই যে এক পাশে তার জারুল গাছে দুটি হলুদ পাখি, নদী তীরে সুন্দর গাছ, সেখানে জারুল গাছ আছে, জারুল ফুল ফুটে আছে হয়তো, সেই গাছে হলুদ পাখিরা এসে ডাকছে, দুটি হলুদ পাখি এসে ডাকছে, গান গাচ্ছে। এইরকম এই ছবিটি কোনো টাকা বা কড়ি দিয়ে কেনা যায় না। এরপর 3 নম্বর একটি প্রশ্ন তোমাদেরকে আমি দিয়েছি যে মাঠের পরে মাঠ চলেছে বলতে কি বুঝো? কি বুঝো মাঠের পরে মাঠ চলেছে বলতে? একটু আগে বলেছি, ঠিক বলেছ, অনেক বিশাল বিস্তৃত মাঠ বোঝাতে মাঠের পরে মাঠ চলেছে বোঝানো হয়েছে। অর্থাৎ আমাদের চোখ যতটুকু যায়, আমরা যদি মাঠের এক পাশে গিয়ে দাঁড়াই, শুধু মাঠ আর মাঠ, খোলা মাঠ, যেখানে তোমার অনেক ফসল, নানা রকম ফসল, ধান হয়তো পেকে আছে, বা সরিষা ক্ষেত, এরকম অনেক রকমের ফসল যে হয়, যেখানে শুধু যতদূর চোখ যায় শুধু মাঠ আর মাঠ দেখা যায়, এইটাকে বোঝানোর জন্য কবি বলেছিলেন মাঠের পরে মাঠ চলেছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তোমাদের বাড়ির একটি কাজ দেব আমি, সেটি হচ্ছে নদী তীরের বর্ণনা দিয়ে 5টি বাক্য লেখো। তোমরা এটা খুব সুন্দর করে লিখতে পারবে আশা করি, কারণ আমি তোমাদেরকে কয়েকটি ছবি দেখিয়েছি। নদী তীরে কি কি দৃশ্য দেখা যায়, তোমার দেখা যে কোনো দৃশ্য হলেই হবে। তুমি যদি নাও দেখো, সেটা সরাসরি যদি নাও দেখো, তুমি বইয়ে দেখেছো, কিংবা টিভিতে দেখেছো, কিংবা ছবিতে দেখেছো, এই ছবি দেখে দেখে যে কোনোভাবে তুমি নদী তীরের দৃশ্য সম্পর্কে 5টি বাক্য লিখবে। আশা করি তোমরা এটার উত্তর দিতে পারবে। তো প্রিয় বন্ধুরা, আজকে আমাদের ক্লাস মোটামুটি এই পর্যন্তই। সবশেষে আমি তোমাদের একটি বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটি হচ্ছে মর্যাদা।
মর্যাদা বা সম্মান, আমাদের প্রত্যেকের মর্যাদা বা সম্মান বজায় রেখে চলতে হবে, আবার আরেকজনকে মর্যাদাও দিতে হবে। তুমি যদি অন্যকে মর্যাদা দাও, তাহলে তুমি নিজেও আরেকজন থেকে মর্যাদা পাবে, সম্মান পাবে। কোনোভাবেই সে ছোট হোক কিংবা বড় হোক, বড় হলে তো কথাই নেই, আমরা সব মানুষকে সব অবস্থায় সম্মান করব, মর্যাদা দিয়ে কথা বলবো, তাদের সাথে মর্যাদা দিয়ে আচরণ করব। কোনোভাবেই আমরা মানুষকে হেয় করব না। আমরা সব সময় তাদেরকে শ্রদ্ধা করব, মানুষদেরকে সম্মান করব, তার মতামতকে সম্মান করব, তার ভাবনাকে সম্মান করব বা মর্যাদা দেব। এভাবে যখন আমি আরেকজনকে কিংবা সব মানুষকে আমি মর্যাদা দিতে শিখব, আবার অন্য মানুষরাও আমাকেও মর্যাদা দেবে, সম্মান করবে, তখন দেখবে এই সমাজে, এই দেশে, সব জায়গায় শান্তি প্রতিষ্ঠিত হবে। আমরা সবাই খুব সুখে শান্তিতে থাকতে পারবো। সবাই যখন সবাইকে শ্রদ্ধা করব, সম্মান করব, তখন আর মানুষের মধ্যে কোনো ভেদাভেদ, হানাহানি এগুলো থাকবে না। আমরা সবাই তাহলে সবাইকে মর্যাদা দেব, সম্মান করব, এবং যে কোনো কাজেই আমরা ছোট হোক বড় হোক সবাইকে মর্যাদা দেব। আশা করি তোমরা আমার কথাগুলো মেনে চলার চেষ্টা করবে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।